বয়স আমার বেশি না, ও গো টুনটুনির মা, খালি চুল কাটা বাইকা গেছে বাতাসে। কানে হেডফোন গুঁজে নিজের মতো গান গেয়ে যাচ্ছি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এক মনে রাস্তা দিয়ে হাঁটছি আর গানের সুর ধরছি। হুট করে মাঝপথে কোথা থেকে আমার বেস্ট ফ্রেন্ড রৌদ্র চলে আসে। হারামির আর আসার কোনো সময় হলো না। কিরে বন্ধু, বুঝলাম না তোর আজকের মনের মধ্যে এত আনন্দ ফুর্তি আসছে কি করে? মামা, কাহিনীটা কি? কিছু একটা তো হয়েছে, বল না কি হয়েছে? না, কি হবে? আর আমি তোকে বলতে যাব কেন? দোস্ত, তুই আমার এই কথাটা বলতে পারলি? আন্ডাখাল থেকে ছোটবেলা থেকে বড় হয়েছে, দুজনে একটা জায়গা পড়েছি, দুজনে ল্যাংটা হয়ে গোসল করছি, দুইজনে। এই শালা, তুই কি আমার ইজ্জতের ফালুদা বানাই দিবি নাকি? কত মানুষ এগুলো শুনছে জানিস, তারপরও এইগুলো বলে যাচ্ছিস। আচ্ছা বলছি, আর ইমোশনাল ব্ল্যাকমেল করিস না। মামা, এবার লাইনে আসছো তো, কাহিনীটা কি? এত মনের মধ্যে ফুর্তি আসছে কোথা থেকে? কোনো নতুন কোনো আইটেম আছে নাকি? তোর শালা লুচো কোথাকার, সারাদিন তো এসব নিয়ে পড়ে আছিস। আসলে আমার হাতে দেখেছিস নতুন ফোন, এটা কিনেছি। আম্মুকে কোনো রকম বুঝিয়ে ফোনটা নিয়েছি, নয়তো আমাকে কি আর ফোন কিনে দিত? এই তো, এই জন্য বলি তোর মনে তো ফুর্তি কোথা থেকে আসছে। যাই হোক মামা, চল রেস্টুরেন্টে চল, এখন ট্রিট দিবি। নতুন ফোন আসছে তাই আমাকে খাওয়াতে হবে। আমি জানতাম হারামি কোথাকার তুই এমনটাই করবি, তাই তোকে বলতে চাইনি। তুই বিশ্বাস কর, আমার কাছে একটা টাকাও নেই। তুই বলছিস আর আমি বিশ্বাস করব? চল খাওয়াতে হবে। বন্ধু বিশ্বাস কর, আমার কাছে কোনো টাকা নেই। আমি ফকির, আমি মিসকিন। আমার জঙ্গলে বাড়ি, আমি দিনে খাই রাইতে ঘুমাই। মাহফিল থেকে শুনে ডায়লগ মারা হচ্ছে তাই না? জানিস শালা, আজকে আমাকে ছাড়বে না। তখন বললাম, দোস্ত দেখ কি সুন্দর মায়া। রৌদ্র ওইদিকে তাকাতেই দিলাম তোর। দৌড়া নিলয়, দৌড়া, নয়তো তোর হারামি বন্ধু তোকে রাস্তার ফকির বানিয়ে দিবে। পেছন থেকে রৌদ্র আমাকে এভাবে দৌড়ে পালাতে দেখে বলে উঠল, আমি, তুই ভাবছিস পালিয়ে বেঁচে যাবি? তোর বাসায় গিয়ে খেলাবো আমি। এত জোরে দৌড়ালাম যে সামনে কি আছে কিছুই দেখলাম না। হঠাৎ করে কিসের সাথে জানি একটা ধাক্কা লাগে, ঠাস করে নিচে পড়ে গেলাম। আমি খেয়াল করলাম পড়ে যাওয়ায় আমি বিন্দুমাত্র ব্যথা পেলাম না, কিন্তু অনুভব করলাম আমার হাতটা কারো একটা নরম জিনিসের উপর পড়ে আছে। আমার বেশ ভালো লাগছে, তাই আরো ভালো লাগার জন্য একটা টিপ দিলাম। তখনই লুচ্চা, বেয়াদব ছেলে! হায় হায়, কি করলাম এটা? এটা তো একটা মেয়ে। আমি ভাবলাম কোলবালিশ, আর ওই মেয়েটার ওইখানে হাত দিয়ে দিয়েছে। খেয়াল করলাম মেয়েটা আমায় ধাক্কা দিয়ে ফেলে সেই রকম রাগে চোখে আমার দিকে তাকিয়ে আছে। মেয়েটার এমন রাগে চোখ দেখে আমার গলা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে। কি করব বুঝতে পারছি না। জানি না। মাগো, ও মাগো, তোমার ছেলে মনে হয় আর জিন্দা বাড়িতে ফিরে আসবে না। দোয়া করো তোমার ছেলের জন্য। তখনই মেয়েটা রাগী গলায় আমার শার্টের কলার ধরে বলতে লাগলো, এই ছেলে, তোর এত বড় সাহস, তুই রাস্তাঘাটে মেয়েদের সাথে এমন লুচ্চামি করিস? আন্টি গো আন্টি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি আর কখনো এখানে আসবো না। আমি কেন, আমার বাপও আসবে না, আমার মাও আসবে না, আমার খালাও আসবে না, আমার চাচিও আসবে না, আমার 14 গোষ্ঠী কেউই আসবে না। এই ছেলে, আন্টিকে আন্টি কাকে বলছিস? হ্যাঁ, আমি তোর কোন দিক দিয়ে আন্টি লাগি? না, আপনি তো আমার থেকে কম করে হলে 3 বছর, 3 থেকে 4 বছরে বড় হবেন, তাই আমার মনে হয় আপনি আমার আন্টি হন, তাই বললাম আর কি। আসলে ছোটবেলায় আমার একটা আন্টি হারিয়ে গিয়েছিল। এই ছেলে শোন, তুই আমার সাথে বাদরামো করছো তো? আমি ঠিক বুঝতে পারছি, তোমার এই বাদরামো আমি ঠিকই ধরেছি। আর একবার যদি আন্টি বলিস, তাহলে কিন্তু তোকে মেরে তোর কানের সব পোকা আমি বের করে দেব। কেন, আপনি কি কান পরিষ্কার করেন? এই, এখন কিন্তু মাথা গরম হচ্ছে। কেন, আপনার মাথায় কি গরম ভাত আছে? এই ফাজিল ছেলে, একে তো আমাকে ধাক্কা দিবি, তার উপরে আমাকে তুই অপমান করছিস। কেন, আপনি কি চোখে দেখেন না? আচ্ছা যাই হোক, সরি আন্টি। কি বললি তুই? তবে রে। তখনই দেখলাম মেয়েটার বান্ধবীরা এসে মেয়েটাকে ধরে বলতে লাগলো, দোস্ত কি করছিস? রাস্তার মধ্যে এইভাবে ঝগড়া কেন করছিস? এই ছেলেটার এত বড় সাহস আমাকে আন্টি বলে! ওয়াও আপু, আপনাকে না হেব্বি কিউট লাগতেছে। থ্যাংক ইউ। ওই জুনিয়র একটা ছেলে কিনা একটু প্রশংসা করেছে, তুই এমনি করে যাচ্ছিস? দেখছেন আপনার বান্ধবী কেমন ঝগড়াটে? আরে বাদ দেন ভাইয়া।
আচ্ছা যেহেতু আমার তাই সরি বলছি আন্টি। মেয়েটা আমার মুখে আন্টি শুনে তেরে বেগুনে জ্বলে আমার শার্টের কলার ধরে আবার বলল, তুই কি বললি আবার? কই আপু, সরি। এখন ঠিক আছে, গুড বাই। বাপরে কি গুন্ডি মেরে বাবা। তখনই মেয়েটার থেকে একটু দূরে এসে বলতে লাগলাম, আপনার কপালে দেখবেন বইটার টাকলা মোড়াত লেখা আছে। এটা বলে দিলাম দৌড়। খেয়াল করলাম মেয়েটা রেগে আগুন হয়ে আছে। এরপর ওখান থেকে এক দূরে বাসায় চলে আসলাম। এতক্ষণ ধরে আপনার সাথে কথা বলছি, কিন্তু আমার এখনো পরিচয়টাই তো দেওয়া হলো না। আমি হচ্ছি নিলয় আহমেদ, মা বাবার ছোট ছেলে। আমার একটা বড় ভাই আছে। আমার বাবা হচ্ছে এই শহরের সব থেকে ধনী ব্যবসায়ীর মধ্যে একজন। বাসায় এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সন্ধ্যায় একটু ঘুমিয়েছিলাম। রাতে আম্মু অনেক ডাকাডাকি করলো। সারাদিন খুব ক্লান্ত ছিলাম, তাই রাতে আর ঘুম থেকে উঠিনি। কেন জানি না মধ্যরাতে আমার মনে হয়েছে ওই মেয়েটা আমাকে তাড়া করছে। তখনই দেখলাম মেয়েটা আমাকে ধরে ফেলে আর জোরে ধরে বলতে লাগলো। তখনই কারো ধাক্কায় খাট থেকে নিচে পড়ে যায়। চোখ মেলে খেয়াল করি আম্মু কোমরে হাত রেখে রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলতে লাগলো, নবাবজাদা, কোল বালিশটা নিয়ে যা, এত সময় ধরে জড়িয়ে ধরে শুয়ে আছিস। কয়টা বাজে জানিস? তুই কি আজকে কলেজ যাবি না? আজকে তোর কলেজে প্রথম দিন। কয়টা বাজে আম্মু? তুমি এত সকাল সকাল আমাকে ঘুম থেকে উঠিয়ে দিলে কেন? নবাবজাদা, আপনি নিজেই দেখে নিন কয়টা বাজে। আমি আপনার আর কিচ্ছু করতে পারবো না। আমাকে তো রেখেছেন আপনার শুধু কাজের জন্যই। কি 10টা 12? আল্লাহ, এত সময় হয়ে গেছে। 9:30টায় ক্লাস হবে আর আমি এত সময় ধরে ঘুমিয়ে আছি। আম্মু, তুমি আমাকে একটা বারও ডাক দিলে না? তোকে তো আমি সেই 8টা থেকে ডাকছি, কিন্তু তোর তো ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। তাড়াহুড়ো করে রেডি হয়ে নাস্তা না খেয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজ সেই কলেজে আমার প্রথম দিন। পেছন থেকে আম্মু অনেক ডাকাডাকি করলো নাস্তা খেয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি দৌড়ে চলে গেলাম কলেজের উদ্দেশ্যে। কলেজের গেটের সামনে আসতে কারোর সাথে ধাক্কা খেলাম। ধাক্কা খেয়ে নিচে পড়ে গেলাম। আল্লাহ গো, আজকে মনে হয় কোমরটা আমার ভেঙেই গেল। আমি মেয়েটার দিকে খেয়াল করে ভয়ে বলে উঠলাম, আপনি? এই ছেলে, তোর কি শুধু দেখে দেখে আমার গায়ে পড়ার জন্যই আসতে হয়? দেখুন, এখানে কিন্তু আমার একদম দোষ নেই, এক বিন্দু পরিমাণ, এমনকি এক মুঠো বালুর পরিমাণও কোনো ভুল নেই। আপনি কেন এখান দিয়ে আসতে গেলেন? একে তো তুই আমাকে ধাক্কা দিয়েছিস, তার উপরে আমাকে কথা শোনাচ্ছিস। যাই হোক, আমি দেখুন অনেক ছোট, শান্তশিষ্ট, মাসুম, এমনকি একটা পিচ্ছি ছোটোখাটো কিউটের ডিব্বা। আপনার সাথে ভুল করে ফেলেছি, আমাকে এখন একটু যেতে দিন। আমার কিন্তু ক্লাসের অনেক দেরি হয়ে যাচ্ছে। কি? তুই কিউট? তুই একটা বাদর হনুমান। বাদর হনুমান হবে আপনার জামাই। কি? আমার আমার জামাই হনুমান হবে? দেখলাম মেয়েটা রেগে গেছে, তার এখানে থাকার সুবিধার হবে না। দিলাম দৌড়, এক দৌড়ে ক্লাসে চলে আসলাম। না, তাহলে ক্লাসে এখনই পুরোটা শেষ হয়নি। ক্লাসে এসে দেখলাম রৌদ্র বসে আছে। ওর পাশে গিয়ে বসতেই বলে উঠল, কিরে, কয়টা বাজে? এত সময় কই ছিলি? আর বলিস না, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। তখনই দেখলাম প্রিন্সিপাল স্যার আমাদের ক্লাসে এসে বলে, আসলে প্রিন্সিপাল হচ্ছে আমার আব্বুর বেস্ট ফ্রেন্ড আর এই কলেজটা ওনার। তখনই প্রিন্সিপাল আঙ্কেল সবার উদ্দেশ্যে বলে ওঠে, অ্যাটেনশন এভরিওয়ান, আজকে তোমাদের প্রথম ক্লাস। তো তোমাদের আজকে কেমন লাগছে? সবাই একসাথে ভালো লাগছে জানালো। তখন স্যার আবার বলে ওঠে, উনি হচ্ছেন নীলা চৌধুরী, আজ থেকে তোমাদের নতুন ইংলিশ টিচার। উনি তোমাদেরকে ইংলিশ পড়াবেন। এটা বলে প্রিন্সিপাল আঙ্কেল ওখান থেকে চলে যায়। যখনই আমাদের সামনে আসে মেয়েটাকে দেখে আমি তো যেন আকাশ থেকে পড়ে গেলাম। কারণ মেয়েটা আর কেউ না, ধাক্কা খাওয়ার সময় এবং আমার সাথে ঝগড়া হওয়াটা সেই মেয়েটা আমাদের কলেজের টিচার। আল্লাহ গো, আজকে আমার কি হবে জানি না। আমি তো ইংলিশই পারি না, মেয়েটা তো আমার হাড্ডি গুড্ডি সব ভেঙে ফেলবে। আমি পেছনের এক পাশে লুকিয়ে রইলাম। মেয়েটা একজন একজন করে সবার কাছ থেকে সবার পরিচয়টা নিল। সবার পরিচয় নেওয়া শেষ হলে এখন বাকি আছি আমি। ক্লাসে দুষ্টুমির যদি কেউ বস হয়ে থাকে সেটা হচ্ছে আমি। নীলা ম্যাম যখনই আমার সামনে আসে তখন আমাকে দেখে অবাক হয়ে বলে উঠল, তুই এখানে? মনে মনে বলতে লাগলাম, খাইছে রে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। চান্দু, তুমি অনেক লাফাইছো, এখন তোমাকে আমি বাঘে পাইছি। এখন দেখাবো তুমি কি করতে পারো। হ্যাঁ বলো, তোমার নাম কি? ম্যাম, আমার নাম হচ্ছে জামাই। আমাকে সবাই আদর করে দুলাভাই ডাকে। আপনি না হয়
আমাকে জামাই বলেই ডাইকেন? তোমাকে প্রথম থেকেই আমি বুঝতে পেরেছি যে তুমি এই ক্লাসের সব থেকে ফাজিল ছেলে। কান ধরে দাঁড়াও। দেখলাম নীলা ম্যাম তো রেগে আছে, তাই রুদ্র কান ধরে দাঁড় করালাম। তখনই নীলা ম্যাম রেগে বলে উঠল, তোমার সমস্যা কি? তুমি ওর কান কেন ধরছো? বারে আপনি তো বললেন যে কান ধরে উঠবস করতে, তাই তো আমি কান ধরেছি। আর আপনি তো আমাকে বলেননি যে আমার কান ধরে উঠতে হবে, তাই তো আমি ওর কান ধরেই ওঠালাম। আমি ওর কান না, তোমার কান ধরতে বলেছি। আর বলিনি তো কি হয়েছে, তাই বলে তুমি ওর কান কেন ধরবে? দেখুন ম্যাম, আমার আম্মা সব সময় বলে বড়দের কথা শুনতে, তাই আমি সব সময় বড়দের কথা শুনি। এই ফাজিল ছেলে, তুই এক্ষুনি আমার ক্লাস থেকে বের হয়ে যা, নয়তো এখন তোর খবর আছে। আমারও ইচ্ছে নেই আপনার এমন শয়তানি ক্লাস করতে, আমার অনেক কাজ আছে, আমিও চলে যাচ্ছি। এই চল রুদ্র। তুই মনে হচ্ছে কথাটা ভালো করে শুনিসনি। ম্যাম তোকে বের হতে যেতে বলেছে, আমাকে না। তাই তুই যা, আমি তো ক্লাস করব। বারে বন্ধু, বাহ, সুন্দরী ম্যাম পেয়ে এখন নিজের বন্ধুকেই ভুলে গেলি। হায় রে, এই কথা শোনার পরে আমার মৃত্যু হলো না কেন? চুরির মা, আমার নিয়ে যাও, তুলে নিয়ে যাও। আমার এমন কথা শুনে খেয়াল করলাম নীলা মুচকি মুচকি হাসছে। কি আর করার, হারামজাদাটা তো আর আমার সাথে আসবে না, কারণ শালা তো একটা প্লে বয়। নীলা ম্যাম আসলে অনেক সুন্দরী একটা রমণী। আমি প্রথম দেখেই ওনার প্রেমে পড়ে গেছি। ওনার চোখের মধ্যে কেমন একটা অদ্ভুত টান আছে, কিন্তু উনি আমার সিনিয়র, নয়তো আমি একটা চান্স নিতাম। ক্লাস তো করা হলো না, তাই বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। একটু পর বাসায় চলে আসলাম। বাসায় আসতে আম্মু বলে উঠল, কিরে বাবা, কি হয়েছে তোর? তুই এত তাড়াতাড়ি ক্লাস থেকে চলে আসলি যে? না আম্মু, আজকে কেন জানি না আমার মাথা ব্যথা করছে, খুব ভালো লাগছে না, তাই চলে এসেছি। কি বলিস তুই? তুই এখনই শুয়ে পড়, আমি তোকে মেডিসিন লাগিয়ে দিচ্ছি। এটা বলে আম্মু আমার মাথায় মেডিসিন লাগিয়ে দিচ্ছে। আমি তো নবার মতো শুয়ে আছি পাও। এটা সত্যি, বাড়িতে যদি কেউ আমাকে ভালোবাসে তা হচ্ছে আমার আম্মু, কারণ সব থেকে বেশি আমার আম্মু আমাকে ভালোবাসে। তখনই আম্মুর ড্রাইভার এসে আম্মুকে বলতে লাগলো, ম্যাডাম, কোর্টে যাওয়ার জন্য দেরি হয়ে যাচ্ছে। আসলে আমার আম্মু হচ্ছে এই শহরের নামকরা একজন জজ, মানে বিচারক। ও, আজকে তাহলে 17 তারিখ। আজকে তো শুনানির দিন। ঠিক আছে, তুমি যাও, আমি এখনই আসছি। ওকে একটু ঘুম পাড়িয়ে দেই। আম্মু তুমি যাও, আমার মাথা ব্যথা ভালো হয়ে গেছে। এরপর আম্মু ওখান থেকে চলে যায়। রুমে বসে বসে ফেসবুক চালাচ্ছি। তখনই কিরে, আজকে দেখি এত তাড়াতাড়ি কলেজ থেকে চলে এসেছিস, কিছু কি হয়েছে? না, তেমন কিছু না। ও আচ্ছা, তাহলে তুই থাক, আমি একটু যাচ্ছি। কোথায় যাবে আমি ভালো করেই জানি। আরে না, তেমন কিছু না। আব্বু বলেছে অফিসে নাকি একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, তাই অফিসে যেতে বলেছে। শোনো ভাই, আমি ভালো করে জানি তুই যে নেহার সাথে দেখা করতে যাবে, সেটা আমাকে আর বলতে হবে না। আমি তা ভালো করেই জানি। নিজের বড় ভাইকে একটু সম্মান দিতে শেখ। তার জন্য যে আমার পকেটে কিছু দিতে হবে, নয়তো কিন্তু আমি আম্মুকে তোমার বিষয়ে সব কিছু বলে দেব। তুই কিন্তু ঠিক করছিস না, সব সময় আমাকে ব্ল্যাকমেল করে এটা না ওটা সব সময় নিয়ে থাকিস। আম্মু যদি একবারও জানে আমি তোকে টাকা দিয়েছি, তাহলে কি হবে বুঝতে পেরেছিস? আর তুমি কি জানো, তুমি যে রিলেশন করছো এটা যদি আম্মু একবার জানে তাহলে তোমার কি হবে? দেখ ভাই, আমি বুঝতে পেরেছি তোর সাথে আমার কথা বলে পারা হবে না। যাই হোক, কত টাকা লাগবে বল। এখন আপাতত 5,000 দিলেই হবে। এই এত টাকা দিয়ে তুই এখন কি করবি? আরে আজকে মার্কেটে একটা ভালো পারফিউম বের হয়েছে, ওটা কিনবো আমি। তোর রুমে তো অনেক বড় ব্র্যান্ডের দামি দামি পারফিউম আছে, এরপরেও তোর আরেকটা পারফিউম কেনা লাগবে? দেখো ভাই, এত পেঁচাল ভালো লাগছে না, তুই টাকা দিবি কিনা সেটা বল। আচ্ছা যাই হোক, এই নে, তারপরেও তোর মুখটা বন্ধ কর। ভাইয়া হাতে 5,000 টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। জানি ভাইয়া নেহার সাথে দেখা করতে যাবে। আসলে বিষয়টা সেটা না যে ভাইয়া কোনো মেয়ের সাথে রিলেশন করলে আম্মু বকা দেবে। আম্মু জানলে সমস্যা আছে, কারণ নেহার আম্মুর সাথে আমার আম্মুর পুরনো একটা শত্রুতা আছে। তার জন্য আমার আম্মুর সাথে নেহার আম্মুর সম্পর্ক ভালো না। আর আম্মু যদি একবার এই কথাটা জানে যে তার ছেলে তার নিজের শত্রুর মেয়ের সাথে রিলেশন করছে, এটা শোনার পরে ভাইয়াকে আম্মু ছাড়বে না। যাই হোক, ভাইয়াকে তো ব্ল্যাকমেল করে টাকাটা পেয়ে গেছি। এখন মার্কেট থেকে গিয়ে একটা পারফিউম নিলেই হবে। এরপর মার্কেটে গিয়ে একটা পারফিউম খুঁজেছিলাম। পারফিউম খোঁজার সময় হঠাৎ করে চোখ পড়লো একটা পাঞ্জাবির দিকে। পাঞ্জাবিটা দেখে আমার খুব ভালো লেগেছে, তাই পাঞ্জাবিটা হাতে নিয়ে চেঞ্জ রুমের দিকে পা বাড়াতেই হঠাৎ করে কেউ এসে আমার উপর পড়ে যায়। আমি খেয়াল করলাম মেয়েটা একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে।
মেয়েটার এক দৃষ্টিতে তাকানো থেকে আমি বেশ একটা অবাক হলাম। মেয়েটা এখনও আমার ওপর হয়ে আছে। আমি বললাম, এই যে শুনছেন, আপনার মতো একটা হাতি আমার উপর উঠে বসে আছে, আমি কিভাবে রাখবো? আমার কথায় মেয়েটা হুঁশ আসে। মেয়েটা তখনই তাড়াহুড়ো করে উঠে বলতে লাগলো, সরি, আসলে আমি দেখতে পাইনি। ও আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা যাই হোক, আমি হচ্ছি মিমি। আর আপনি? জি, আমি নিলয় চৌধুরী। আপনার নামটা অনেক সুন্দর, আপনার মতো। ধন্যবাদ। ও আচ্ছা, যাই হোক, আমি আসি। এটা বলে মেয়েটার ওখান থেকে চলে আসে, কারণ আব্বু কল করেছে। মিমি মনে মনে ভাবতে লাগলো, ছেলেটাকে প্রথম দেখায় খুব ভালো লেগেছে। ছেলেটাকে দেখে মনে হচ্ছে কোনো একটা কোরিয়ান দেশের রাজকুমার। এক কথায় বলতে গেলে ছেলেটা বিটিএসদের থেকে কম না। আমি তো ছেলেটাকে প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি, কন্ট্রোল করতে পারছি না নিজেকে। কি করব আমি? এখন তো আমি আর ছেলেটাকে ছাড়া থাকতে পারবো না। এ থেকে আমি কল রিসিভ করতে আব্বু বললেন, নিলয়, কোথায় আছো তুমি? এখনই বাসায় আসো। আব্বু, আসলে আমি একটু শপিং মলে এসেছিলাম। তুমি তাড়াতাড়ি বাসায় আসো। আচ্ছা ঠিক আছে। আব্বু কলটা কেটে দেয়। কোনো রকম শপিংটা শেষ করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখি আম্মু আব্বু বসে আছে ড্রয়িং রুমে, আর সামনে ভাইয়া। তখন আব্বু ভাইয়াকে বলে ওঠে, আকাশ শোনো, তুমি তো জানো আমার ছোটবেলার বন্ধু আদনান সাহেবের মেয়ে দেশে ফিরেছে পড়াশোনা শেষ করে। ওর সামনে জন্মদিন, আর ওই জন্মদিনে আমাকে যেভাবেই হোক যেতে বলেছে। আর আমি আমার বন্ধুকে কথা দিয়েছি ওর মেয়েকে আমার ছেলের পুত্রবধূ করে নিয়ে আনবো। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে দেখি ভাইয়ের মুখটা কালো হয়ে গেছে। ভাইয়ের মুখ দেখে আমি তো মিটমিট করে হাসছি, কারণ ভাইয়ের মনটা আজকে ভেঙে গেছে আব্বুর কথা শুনে। কিরে, তুই এভাবে মিটমিট করে হাসছিস কেন? কিছু হয়েছে নাকি? কই আব্বু, কিছু হয়নি তো। না, আসলে ভাইয়ার বিয়ে তো, তাই আর কি একটু হাসছিলাম। খেয়াল করলাম ভাইয়া কথাটা শোনার পরে ওখান থেকে নিজের রুমে চলে যায়। আব্বুও কিছু বলতেও পারেনি, কারণ আম্মুর সামনে আব্বুও কিছু বলতে পারবে না। আম্মুকে ছোটবেলা থেকে আমরা সবাই ভয় পাই, তাই আম্মুর সামনে কোনো কথা বলার সাহস আমাদের নেই। ছোটবেলায় আমি দেখেছি আব্বু বন্ধুর মেয়েকে দেখতে অনেক কিউট ছিল। তখন আমি ছোট ছিলাম, উনি কম হলে আমার 3 বছরের বড় হবে। দেখতে দেখতে বিয়ের দিনটা চলে আসলো। এই কয়দিনে ভাইয়ের সাথে একটা কথা হয়নি। জানি ভাইয়ের মন খারাপ। এখন ভাইয়া কি করবে কিছুই বুঝতে পারছে না। আমিও ভাইয়ের সামনে যাইনি। জানি ভাইয়ের সামনে গেলে বলবে আম্মু আব্বুকে বোঝাচ্ছে, যা আমার দ্বারা সম্ভব না, কারণ আম্মুকে আমি বাঘের থেকে বেশি ভয় পাই। আজকে ভাইয়ের বিয়ে, তাই পুরো বাড়িটা সুন্দর করে সাজানো হচ্ছে। আমাদের বাড়ির পেছনে অনেকগুলো গাড়ি এসেছে, আর আমাদের যে পার্সোনাল প্রাইভেট গাড়িটা আছে ওটা সুন্দর করে সাজানো হচ্ছে, কারণ ওই গাড়িতে করে ভাই আর বউকে নিয়ে আসবে। তার মানে আমার নতুন ভাবি আসবে। আমার এই কথা ভাবতে কি যে আনন্দ লাগছে। আমি ভাবির সাথে অনেক মজা করব, এটা ভেবে আমার খুব ভালো লাগছে। আমি আমার রুমে গিয়ে শেরওয়ানি আর পাঞ্জাবি পরে বসে আছি, কারণ আমি ভাইয়ের মতো দোলা সেজে ভাইয়ের সাথে যাব। আমি রুমে বসে আছি, তখন আমার হাতে ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে একটু অবাক হই, কারণ ফোনটার কারণ না, আমার ভাইয়ের কল। কিন্তু ভাইয়া তো বাসায় রেডি হচ্ছে, তাহলে কল করেছে কি করে? আর আমি তো বাসে আছি, আমার রুমে এসে তো বলতে পারতো। তাই আমি কলটা রিসিভ করে বলতে লাগলাম, কি ভাই, কি হয়েছে? তুই কল করেছিস কেন? খেয়াল করলাম ভাইয়া কান্না করতে করতে বলতে লাগলো, ভাই, তুই তো ভালো করেই জানিস আমি নেহাকে কতটা ভালোবাসি, আমি কতটা ওকে চাই। তারপরে ও মা আমাকে ওর সাথে বিয়ে দিচ্ছে না। তুই তো সব কারণটা জানিস। তুই জানিস আমি ওকে ছাড়া বাঁচবো না। ভাই দেখ, তুই আমার ছোট ভাই, আমি তোকে বড় ভাই হিসেবে একটা রিকোয়েস্ট করছি, তুই যেভাবে হোক আমাদের এই বিপদের হাত থেকে বাঁচা ভাই। আমি জানি ভাইয়া নেহাকে অসম্ভব ভালোবাসে, তাই নেহাকে ছাড়া ভাইয়া এক মুহূর্ত থাকতে পারবে না। তাই আমি বিষয়টা বুঝতে পেরে ভাইয়াকে বলি, দেখ ভাইয়া, তুই এভাবে কোনো খারাপ ডিসিশন নিতে পারিস না। তুই চিন্তা করিস না, আমি দেখছি কোনো কিছু করা যায় কিনা। আর হ্যাঁ, এখন যেভাবে আব্বু বলছে ঠিক ওভাবে রেডি হয়ে গাড়িতে আয়, পরে দেখছি। এরপর সবাই রেডি হয়ে আর আমি আর ভাইয়া রেডি হয়ে গাড়িতে উঠে বসি। একটু পর গাড়ি রওনা দেয় বিয়ে বাড়ির উদ্দেশ্যে। আব্বু, গাড়িটা একটু রাখো। তোর আবার এই মাঝ রাস্তায় কি হয়েছে? না, আসলে আমার একটু হিসু পেয়েছে। একটা শুভ কাজে যাব, তার মধ্যে এসব? বাসায় কি করছিস? যা তাড়াতাড়ি আয়। নিলয়, তুই নিচে আয়। আমি জানি ভাইয়া কেন গাড়ি থামিয়ে বাইরে আসলো। একটু পর ভাইয়া আমার কাছে এসে বলল, কি রে,
কিছু কি প্ল্যান করলি? নয় আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব। আরে আমি সব ম্যানেজ করছি, তুমি চিন্তা করো না। সবাই গাড়ি থেকে নামলে তুমি আর নেহাপু দুজন পালিয়ে যাবে। আমার বন্ধুরা নেহাপুকে বাসা থেকে নিয়ে কাজী অফিসে গেছে। ধন্যবাদ ভাই, এখন মনে হচ্ছে আমার প্রাণ ফিরে আসলো। এরপর গাড়িতে উঠে আব্বুর বন্ধুর বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। কিছু সময় পর একটা বড় বাড়ির সামনে এসে আমাদের গাড়িগুলো থামে। খেয়াল করে দেখলাম বাড়িটা খুব সুন্দর করে সাজানো। বড়লোক বাবার একমাত্র মেয়ে বলে কথা। পুরো বাড়ি জুড়ে মেহমানদের আনাগোনা দেখতে পাচ্ছি। আহ, কি সুন্দরী মায়াগুলা, দেখতেই ভাল লাগে। তখনই আব্বুর বন্ধু এসে আব্বু আর আম্মুকে নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করতে লাগলো। এই ফাঁকে আমি বাইকে পাড়ে যেতে বলি, কারণ বাইরে আমার বন্ধুরা দাঁড়িয়ে আছে। আম্মু আমাদেরকে তাদের পেছন পেছন আসতে বলে। আমি আম্মুর পেছনে যেতে থাকি। আর ভাইয়া তো সেই কবে তার নেহার কাছে চলে গেছে। একজন মহিলা এসে আমাকে একটা রুম দেখিয়ে দিয়ে ওখান থেকে চলে যায়। একটু পর আম্মু আসে, এসে বলে ওঠে, কি রে, তোর ভাইয়া কোথায়? কই, আমি তো জানি না। জানি না মানে? আমি তো ওরে একটা রুমে দিয়ে আসতে বলেছিলাম, কিন্তু ও তো কোথাও নেই। আমি তো জানি না, কিন্তু ভাইয়া একটা চিঠি দিয়ে কোথায় জানি গেল, কিছু বলেনি। তখন আম্মু আমার হাত থেকে লেটারটা নিয়ে দেখে আমি জানি ভাইয়া কি লেগেছে। তা আমি বাইরে চলে গেলাম। আম্মু চিঠিটা খুলে দেখলো আর বলল, আম্মু আমি জানি কাগজটা পড়ার পর তুমি আমার উপর ভীষণ রাগ করবে, কিন্তু আমি কি করব বলো? আমি তো নেহাকে ভালোবাসি, আমি ওকে ছাড়া বাঁচব না। আমি জানি নেহার আম্মুর সাথে তোমার পুরনো একটা শত্রুতা আছে, তুমি কখনো মেয়েকে মেনে নিবে না। আমি অনেকবার বলতে চেয়েছিলাম, কিন্তু তোমার আর আব্বুর ভয়ে আমি বিষয়টা বলতে পারিনি, তাই আমি বাধ্য হয়ে পালিয়ে যাচ্ছি। আমি ভালোভাবে আশেপাশে বাড়িটা ঠিকভাবে দেখছিলাম। সামনে জাজবাতি লাগাচ্ছে, তাই জাজবাতির কাছে যেতে একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। মেয়েটা কিছু বলার আগে আমি বলে উঠি, এই যে ম্যাম, আরেকবার আসুন তো। তার আগে বলুন আপনি এই বইয়ের কি হন? কেন বলুন তো? আরে বলুন তো কি হন? আমি ওনার কাজিন হই। তাহলে ঠিক আছে, আমি বরের ছোট ভাই। এবার আগের মতো আসুন। আরে আজব মানুষ তো আপনি। মেয়েটা আবার আসতে মেয়েটাকে কাঁধে একটা ধাক্কা দিয়ে বলি, আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, কেমন আছেন বিয়ান সাহেব? এটা কি হলো? কেন, আপনি কি সিনেমার মধ্যে দেখেন না কিভাবে বিয়ে আর বিয়ান সাহেব ধাক্কা লাগে, এরপরে প্রেম হয়? বাহ, তাহলে আমার বেআইনটা বুঝি বেশ রোমান্টিক। বাট ফ্ল্যাটিংটাও খুব ভালো করতে পারেন। যাক, বিয়ান মোটামুটি পড়ে গিয়েছে। হঠাৎ করে পেছন থেকে দেখি আম্মু ডাক দেয়। আম্মুর ডাক শুনে বলতে লাগলাম, হ্যাঁ আসি। নিলয়, তাড়াতাড়ি আয়, তোর আব্বু ডাকছে তোকে, তোর সাথে নাকি কিছু কথা আছে। আমি জানি এখন আব্বু বলবে চল বাসায় চলে যাই, কারণ ভাইয়া তো চলে গেছে, মানে পালিয়ে গেছে। হুরে! আমি আব্বুর কাছে আসতে আব্বুর কথা শুনে মনে হচ্ছে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এই শেরওয়ানি আর পাঞ্জাবিটা পরে এখনই আয়। আব্বু কি বলছো তুমি? আমি তো তোমার কোনো কথাই বুঝতে পারছি না। তোর কোনো কথা বোঝার প্রয়োজন নেই, তোকে আমি যা বলেছি তাই কর তুই। পাঞ্জাবিটা পরে আয় এখনই, সময় নেই, দেরি হয়ে যাচ্ছে। আরে আব্বু, তুমি তো আমাকে বলবে হয়েছেটা কি, আর পাঞ্জাবিটাই বা পরবো কেন? দেখ, এখন সব কিছু বলার মতো আমার কাছে সময় নেই। মোট কথা এটা শুনে নে, তোর সাথে আমার বন্ধুর মেয়ের বিয়ে হবে, কারণ তোর ভাইয়া পালিয়ে গেছে, তাই তোকে আমি ওর সাথে বিয়ে দিব। না আব্বু, এগুলো হতে পারে না। তুমি এসব কি বলছো? আমি এখনো বাচ্চা ছেলে, বিয়ে তো আমি কিছুতেই করব না। বিয়ে তো আমি কিছুই বুঝি না। আমি তো মাত্র কলেজে শেষ করে ভার্সিটিতে উঠলাম। তুমি আমাকে এমন একটা প্রবলেমের মধ্যে ফেলতে পারো না। দেখ, তোর সম্পর্কে আমি ভালো মতোই জানি। তুই যে কলেজের মেয়েদের সাথে কি করিস এগুলো আমি সব কিছু জানি। আর তুই বিয়ের সম্পর্কে জানিস না, এটা যদি আমার বাপ এখানে এসে বলে না, তাও আমি বিশ্বাস করব না। আব্বু বোঝার চেষ্টা করো, মেয়েটা আমার থেকে কম করে হলো 4 বছরের সিনিয়র হবে। এত বড় মেয়েকে আমি বিয়ে করবো? সুহাট আব্বু, তুমি এগুলো কি বলছো? আমি একটা পিচ্ছি ছেলে, তুমি আমার জীবনটারে এইভাবে টানাটানা করতে পারো না। আম্মু, তুমি আব্বুকে বোঝাও না, আমি তো এইসব কিছু জানি না। দেখ বাবা, এখানে তোর আব্বু আর আমার মান সম্মানের বিষয়। তুই কি চাস আমরা এখান থেকে মান সম্মানহীন অবস্থায় বাসায় যাই? তুই যদি এটা না চাস তাহলে এই বিয়েটার জন্য রাজি হয়ে যা। আমার মুখে এমন আকুতি শুনে আমি আর কিছু বলতে পারলাম না, তাই পাশের রুমে গিয়ে পাঞ্জাবিটা পরে চলে আসলাম। একটু পরে কয়েকটা ছেলে এসে আমাকে স্টেজে নিয়ে যায়।
আর খুব নার্ভাস ফিল হচ্ছে। জানি না কেন এমন হচ্ছে, আমার আগে কখনো এমন নার্ভাস ফিল হয়নি। আজ সে প্রথমবার এই জায়গায় কেমন জানি নার্ভাস লাগছে। দেখতে দেখতে বিয়েটা সম্পন্ন হয়ে যায়। আমি আমার হৌবাউকে একটাবারও দেখিনি। শালার নিজের ভাইয়ের বিয়ে ভাঙতে গিয়ে নিজেই ফেসে গেলাম। আমার সাথে যে এমনটা ঘটে যাবে আমি কোনোদিনও কল্পনা করতে পারিনি। নিজের বিয়ে নিয়ে কত না স্বপ্নই ছিল, আজকে সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। খেয়াল করলাম মেয়েটা যাওয়ার সময় অনেক কান্নাকাটি করছে। আমার এসব ভালো লাগে না। মেয়েটা সারা জীবন ধরে তার স্বামীকে অত্যাচার করে, আর বিয়ের দিন একটু নেকা কান্না করে এসব ভালো লাগে না। তাই আমি গাড়িতে উঠে বসে রইলাম। প্রায় 1 ঘন্টা পর বাসায় এসে পৌঁছালাম। পুরো মাথাটায় হ্যাং হয়ে আছে, কারণ বাড়ির সবাই নতুন বউকে নিয়ে হুল্লাসে শুরু করেছে। আজকে যে আমি সারাদিন কোনো কিছু খাইনি তাদের কোনো খবরই নেই। তাই মাথা গরম করে বাসা থেকে যেমন আছি তেমন অবস্থায় চলে যাই। টং দোকানে গিয়ে একটা কলা আর রুটি খাচ্ছি। হঠাৎ করে কোথা থেকে রোদ্র এসে বলতে লাগলো, কিরে ভাই, আজকে আমি তো সারাদিন এতগুলো কল করেছি, তুই একটা কলও আমার রিসিভ করিসনি, আর তুই এত রাতে টনের দোকানে কলা খাচ্ছিস? আরে আমি তো একটু খেয়াল করিনি ভালো করে, তুই দেখি শেরওয়ানি পরে আছিস। কি রে, তুই কি কলেজ ওই প্লেগার্ল মেয়েদেরকে বিয়ে করলে নাকি? শালা মাথা গরম করাবি না তো, হাতের 4 কাপটা কিন্তু তোর মাথায় ভাঙবো। তোকে আমি বলেছিলাম না সামনের সপ্তাহে আমার ভাইয়ের বিয়ে, তুই আসবি? কিন্তু তোর তো ফোন বন্ধ। তোকে কতগুলো কল করেছি, তুই ধরিসনি। তাই তো আমি আর কল করতে পারলাম না, কারণ আমি ভাইয়ের বিয়ের জন্য খুবই ব্যস্ত ছিলাম। কিন্তু সেটা তো আমি বুঝতে পারলাম, তাহলে তুই এখানে শেরওয়ানি পরে বসে আছিস কেন? দোকানে বসে চাই বা খাচ্ছিস কেন? এরপর রৌদ্রকে আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলি। সব ঘটনা শোনার পরে রৌদ্র বলে ওঠে, কি বলিস মামা, তুই তাহলে সিনের মেয়েকে বিয়ে করছিস? তাহলে তুই কি তোর বউকে দেখেছিস? শালা সিনিয়র বউকে দেখা তো দূরের কথা, আমাকে তো খাবারই এখনো দেয়নি, আর বউ দেখে কি করব? আরে বন্ধু, তোর জন্য আমার খুব কষ্ট লাগছে। আয় দুজন একসাথে কষ্টগুলো ভাগ করিনি, আমি তোর জায়গায় চলে যাই, কারণ আজকে তো বাসর রাত, তাই তোরটা না হয় আমি করে ফেলি। শালা তুই আমার সাথে মস্কারি করস? দাঁড়া, তোকে এক্ষুনি জুতা পিটা করব। তখনই দেখলাম হাতের ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে দেখি আম্মু কল করেছে, তাই কলটা রিসিভ করতে ওপাশ থেকে আম্মু বলে ওঠে, কি রে, এত রাত হয়ে গেছে, তুই এখনো বাইরে কি করিস? এখনই বাসায় আয়, আজকে মেয়েটার সাথে তোর বিয়ে হয়েছে, আর তুই আজকে বাইরে যেতে হবে? বাইরে কি সাদে আসছিলাম? তোমরা আমাকে সারাদিন কিছু খাবার দিয়েছো? আমি তো তুই আসার পর সেই কবে তোর জন্য খাবার বেড়ে রেখেছিলাম, কিন্তু তোকে তো আমি পাইনি। তোর অনেকবার খোঁজ করেছিলাম, তুই আসিসনি। আমি কি করব? তাই তো আমি বৌমাকে তোর রুমে দিয়ে আসলাম। মেয়েটা একা রুমে বসে আছে, তুই 5 মিনিটের মধ্যে বাসায় আয়। কি আর করা, চাটা শেষ করে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটু পর বাসা চলে আসি। বাসায় এসে নিজে রুমে যাব, কিন্তু বুকটা কেমন জানি না ধুক ধুক শব্দ করছে। দরজা খুলে যে ভিতরে প্রবেশ করব, আমার হাতটা কাঁপা শুরু করেছে, পুরো শরীরটাই কাঁপতে লাগলো। কি করব কিছুই বুঝতে পারছি না। তারপরে সব ভয় সংকট ভেঙে ভিতরে প্রবেশ করি। ভিতরে প্রবেশ করতে দেখি একটা মেয়ে খাটের ওপর বেনারসি সাজে বসে আছে, মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। আমি পা টিপে টিপে মেয়েটার কাছে গেলাম। দেখলাম মেয়েটা খাট থেকে নেমে আমার পা ধরে সালাম করলো। তখন আমি বলে উঠলাম, বেঁচে থাকো, বেঁচে থেকো মা, দীর্ঘজীবী হও। এই তুই কি বললি? হ্যাঁ, তোর মাকে? হ্যাঁ তো তুমি মানে আপনি? হেই, আমি আর মাকে বল। আরেকবার যদি বলিস না, মেরে হাড় গোড় এক করে দেব। আপনারা নিশ্চয়ই অবাক হচ্ছেন। অবাক হওয়ারই কথা, কারণ যে আমাকে থাপ্পড় দিয়েছে তাকে আমি আগে থেকে চিনি কিনা। হ্যাঁ, আপনারা ঠিকই ভাবছেন, উনি হচ্ছে নীলা ম্যাম। তার মানে নীলা আমার আব্বুর বন্ধুর মেয়ে, আর ওনার সাথে আমার বিয়ে হয়েছে। আল্লাহ গো, আজকে আমার কি হবে আমি তো নিজেও জানি না। সারা জীবনের কথা তো আমি ভুলেই গেলাম। কি হয়েছে বলছিস না কেন? আমি তোর কি? এটা বলে নীলা আমার সামনে আসতে লাগলো, আর আমি পিছাতে লাগলাম। একটা সময় আমি দেয়ালের সাথে মিশে যাই। তা নীলা ম্যাম আমার শার্টের কলার ধরে আবার বলতে লাগলেন, কি হয়েছে বলিস না কেন? আমি তোর কি হই? তখন আমি ভয়ে ভয়ে বললাম, আপনি আমার কি মে করছিস? বল, আমি তোর বউ পাখি। কিরে চুপ কেন? বল। ম্যাম, আমাকে মাফ করে দেন, আমি আপনার সব কথা শুনবো, আমি আপনার সব পড়া ঠিকভাবে করব, আমাকে চাইরা দেন। সে কি কথা শোনা? আমি তোমার ম্যাম কিভাবে হলো? আমি তো তোমার সোনা, তাই না?
নাউজুবিল্লাহ, কি বলেন? আল্লাহ গো, তবা তবা, আমি মাসুম হবুজ বালক, এইসবের কানাকড়িও জানি না। আপা, আপনি আপনি আমার চাহিদা দেন। এই, তুই কিন্তু আমার মাথা গরম করবি না। চল খাটে শুবো। সি, আপনি মেয়ে হয়ে এসব কি বলেন? শোনা, তুমি কি কিছু বোঝো না? না, আমি বাচ্চা ছেলে, প্লিজ আপু আমাকে চাহিদা দেন। সেটা তো হচ্ছে না শোনা। আমি তো তোমাকে ছাইরা দিব না। এখন আমাকে একটা কিস দাও। কি কি বলছেন? সি, আপনি লজ্জা করে না? লজ্জা করবে কেন? আমি কি অন্য কারোর কাছ থেকে চাইলাম নাকি? আমি আমার বরের কাছ থেকেই তো চাইলাম। হ্যাঁ, বললেই হলো। কি আপনার বর? আমি আপনাকে বই হিসেবে মানি না। কি বললি তুই? দাঁড়া, দেখাচ্ছি। এটা বলে নীলা আমার কলা ধরে আমার এত সুন্দরী গোলাপি ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিট পরে ছেড়ে দেয়। আমি হাবাতে হাবাতে বলি, আপনি অনেক লুজু মেয়ে। আম্মা গো, আম্মা, তোমার ছেলের ইজ্জত নিয়ে গেল এই মেয়েটা। এই চুপ, সবাই শুনে যাবে তো। নীলা মনে মনে বলল, আসলেই ছেলেটা এখনো পিচ্ছি, কিন্তু ওকে তো আমার খুব ভালো লাগে। ওই মুখ ছাড়েন, আমি চিল্লাম। তখন নীলা হাতে একটা ছড়ি নিয়ে বলে, আর একটা শব্দ করলে না পেট ফুটো করে দেবো। আমি তো ভয়ে আর কোনো কথা বলতেই পারছি না। কি সাংঘাতিক মেয়ে রে বাবা। এরপরে নীলা আমাকে খাটে শুতে বলে, তাই বাধ্য হয়ে গুটি মেরে খাটে শুয়ে পড়লাম। একটু পরে দেখলাম নীলা ওয়াশরুমে যায়। ওয়াশরুমে গিয়ে ও সব কিছু চেঞ্জ করে আসে। একটা নাইটি পরে রুমে প্রবেশ করে। নীলা দেখতে এমনি হট, কিন্তু ওর নাইটি দেখে আমার কেমন জানি না বুকের ভেতর ধুক ধুক শব্দ করতে লাগলো। আমি পাশে শুয়ে রইলাম। তখনই খেয়াল করলাম নীলা আমাকে জোরে জোরে শুয়ে রইল। আমি এদিক বা ওদিক কোথাও যেতে পারছি না, তাই বাধ্য হয়ে আমিও শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাসায় বা রুমে কেউ নেই। যাক, তাহলে আমি এত সময় ধরে স্বপ্ন দেখছিলাম। আমি জীবনে আমার এত ভয়ঙ্কর স্বপ্ন কখনো দেখিনি। এসব ভাবছিলাম, হঠাৎ করে কেউ এসে পেছন থেকে জোরে ধরে বলতে লাগলো, কি শোনা, তোমার ঘুম কি হয়েছে? কে আপনি? আর এখানে কি? কে মানে? ফাজিল ছেলে, আমি তোর বউ, ভুলে গেলি? বউ মানে? কিসের বউ? আমি তো বিয়েই করিনি। আমি তো গতকাল স্বপ্ন দেখছিলাম। তাই না? আচ্ছা দাঁড়া, তোমার স্বপ্নটা আবার ভাঙানোর ব্যবস্থা করি। এটা বলে নীলা আবার আমার পিছু ঠোঁটজোড়া নিজের দখলে নিয়ে নেয়। তার মানে এত সময় ধরে কোনো স্বপ্ন না, সবকিছু আমার সাথে বাস্তবেই ঘটেছে। হ্যাঁ, আপনি আমার সাথে এমন করছেন কেন? কি করেছি শোনা? হই, আমার মতো ছোট বাচ্চার উপর নির্যাতন করছেন। তো কি হয়েছে? তুমি তো আমার স্বামী, তা স্বামীর উপরে করবো না তো কি অন্য ব্যাটার উপরে করবো? হ্যাঁ, কি যে স্বামী? আমি আপনার কম করে হলো 4 বছরের ছোট একটা বাচ্চা। তাই না চান্দু, তোমার সম্পর্কে আমি সব জানি। একটু চান্স দিলে বাচ্চার মা বানিয়ে দিতে পারবে তুমি। এটা বলে নীলা কেমন জানি একটা লজ্জা পেল। হঠাৎ করে রেগে আবার আমার শার্টের কলা ধরে বলতে লাগলো, কলেজের রিয়া, মিনা আর মিমিকে? কেন? ওই, তোরা যা জিজ্ঞেস করছি তাই বল, কে ওরা? আমার বান্ধবী। আর বলতে দিল না। একদম চুপ। আমি ছাড়া তোর আর কোনো মেয়ে বান্ধবী থাকতে পারবে না। আর কোনোদিন যদি আমি শুনেছি তুই কোনো মেয়ের সাথে কথা বলেছিস, তাহলে তোর একদিন নয়তো আমার যে কয়দিন লাগে। দেখুন, আপনি হয়তো জানেন না, আমার সাথে আপনার বিয়ে ঠিক হয়নি। আমার বড় ভাইয়ের সাথে বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ও অন্য একটা মেয়েকে ভালোবাসে। আর সেই মেয়েকে আব্বা মা মেনে নেবে না, তাই ভাইয়া ওই দিন পালিয়ে গিয়েছে। আর ওই জন্যই আব্বু আমার সাথে আপনাকে বিয়ে দিয়েছে। আমি সবকিছুই জানি, এমনকি এটাও জানি তোমার ভাই আজকে চলে যাবে। তার মানে ভাইয়া হারামি আপনাকে সবকিছু বলে দিয়েছে? আমাকেও সব বলেছে। আর আমি তো বিয়ে করতে চাইনি, কারণ কিছুদিন পরে আমার ফাইনাল MBA দিব। তাহলে বিয়ে করলেন কেন আমাকে? কারণ আমি তোমাকে ভালোবাসি, তাই করেছি। হ্যাঁ, ভালোবাসা সস্তা নাকি? বললে হয়ে যায়। নাটক করবেন না। জানি বাচ্চাতে আপনার সাথে এমন ব্যবহারের জন্য আপনি আমার প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বিয়ে করেছেন। তোর যা ভাবার তুই তা ভেবে নে। এখন আমি যা বলবো আজ থেকে তুই তাই করবি, এটাই আমার শেষ কথা। যদি আমি না করি তাহলে আপনি কি করবেন শুনি? তখন নীলা তেড়ে এসে আমার শার্টের কলা ধরে রাগে চোখে বলতে লাগলো, কি বললি তুই? কই কিছু না তো। আমার সব কথা শুনবি তো? সব শুনবো তো। এই তো আমার সোনা জামাইটা। লুচু মাইয়া, আমার মতো কিউট পোলা ভাইয়া ইজ্জত নিয়ে যা ইচ্ছা তাই করছে। কিরে, কিছু বললি? কই কিছু না তো। তখনই দেখলাম আম্মু রুমে প্রবেশ করে আর বলে,
কি রে নিলয়, এত বেলা হয়ে গেছে, তোর এখনো ঘুম থেকে ওঠার কোনো নাম নেই? নীলামা তো সেই কখন সকালবেলা উঠে নাস্তা বানিয়ে বসে রয়েছে। মেয়েটাকে কতবার বলেছি যে সব করার কোনো প্রয়োজন নেই, তারপরও আমার কোনো কথাই শুনেনি। তোর তো দেখি এখনো ঘুম থেকে ওঠার কোনো নামই হচ্ছে না। আমি মনে মনে বলতে লাগলাম, তুমি তো জানো না মা, তুমি আমাকে কি একটা ডাইনির হাতে তুলে দিয়েছো। সে তো আমার রক্ত চুষে চুষে খাবে। কি রে, কি হয়েছে? তুই আবার কোথায় হারিয়ে গেলি? কই, কোথাও না তো। নীলামাও এখনো নাস্তা করেনি। তুই নীলাকে নিয়ে নিচে আয়, আমি তোদেরকে নাস্তা দিচ্ছি। এটা বলে আম্মু ওখান থেকে চলে যায়। এরপর আমি আর নীলা নিচে গিয়ে একসাথে নাস্তা করি। তারপর আমি ওখান থেকে নিচে চলে যাই। রুদ্রকে কল করে দোকানে আসতে বলি। কিছুক্ষণ পর রুদ্র দোকানে এসে বলে ওঠে, কি রে মামা, বাসরাত কেমন কাটালি? সিনিয়র বোম বলে কথা, খাট ঠিক আছে তো, নাকি আবার খেলার সাথে খাটটাও আবার ভেঙে ফেলেছিস? আর আমি কোথাকার, তুই আর ভালো হলি না। আমার কেমন দিন যাচ্ছে তুই নিজেও জানিস না। ওই ডাইনিটা কেমন তুই তো ভালো করে জানিস। আচ্ছা, তুই সত্যি করে একটা কথা বলতো, তুই কি নীলা ম্যামকে মন থেকে মেনে নিতে পারছিস না? আরে ভাই, তুই বুঝিস না কেন? এই বুইরা মায়ের প্রতি আমার কোনো ফিলিংসই নাই। হ্যাঁ, ও দেখতে খারাপ না, অসম্ভব সুন্দরী, যে কোনো ছেলে ওর প্রেমে পড়ে যাবে। কিন্তু তুই তো ভালো করেই জানিস আমার একটা পছন্দের বিষয় আছে। আমি ওকে মানতে পারছি না, কিন্তু ডাইনিটা আমাকে ছাড়ছেই না। এরপর রৌদ্রকে নীলার বিষয়ে সবকিছু বলি। সব শুনে রৌদ্র বলে, তাহলে কি করতে চাইস তুই? দেখি কি করা যায়। আব্বুর বন্ধুর মেয়ে কিছু হলে যদি আব্বুকে বলে দেয়, তাহলে তো আব্বু আমার পেছন গরম করে দিবে পিটিয়ে। রৌদ্রের সাথে আরও কিছু সময় কথা বলে ওখান থেকে চলে যায়। রাস্তা দিয়ে হাঁটছি আর গান গাচ্ছিলাম। চুমকে চলেছে একা পথে, আমি ছিলাম টয়লেটে, কোন শালা মারলো রে ঢেল, ডেনে পড়ি নাই কপাল ভালা। ও কি আনন্দ গান রে ভাই, নিলয় তুই গায়ক হয়ে গেলি। গান গাইতে গাইতে রাস্তা পার হচ্ছিলাম, তখন কোথা থেকে একটা মেয়ে পেছন থেকে ডাক দিল। পেছন ফিরতে এই যে শুনছেন, আমি আশেপাশে তাকিয়ে দেখলাম অন্য কাউকে বলছে কিনা, কিন্তু দেখি আমার পাশে তো কেউ নেই। জিজ্ঞেস করলাম, আপনি কি আমাকে বলছেন? আপনি ছাড়া এখানে আর কে আছে যে তাকে বলতে যাব? না, আসলে আমি তো আপনাকে চিনি না, তাই জিজ্ঞেস করলাম আর কি। এত সময় ভুলে গেলেন? কেন? ওই যে ওই দিন শপিং মলে পরিচয় হয়েছিল, আমি মিমি। ও আচ্ছা, আপনি তো কেমন আছেন? আমি ভালো নেই, সে কথা বলতেই অনেক খুঁজেছি আপনাকে। কেন ভালো নেই? আর খারাপের মধ্যে খোঁজার বিষয়টা কি? কারণ ভালো তো আপনি নিয়ে গেছেন। আচ্ছা, এগুলো বাদ দেন, বলুন আপনি কি সিঙ্গেল? হ্যাঁ, আমি সিঙ্গেল। শুধু আমি না, আমার দাদা নানা সবাই সিঙ্গেল। আমার কথা শুনে মেয়েটা হাসতে লাগলো। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা বলুন, আমি কি নিয়ে গেলাম? আপনি আমার মন নিয়ে গেছেন। সত্যি বলতে এই প্রথম কোনো ছেলের প্রেমে পড়েছি আমি। কি বলছেন? হ্যাঁ সত্যি। এটা বলে মেয়েটা আমার হাত থেকে ফোনটা নিয়ে মেয়েটার নাম্বারে কল দিয়ে বলে, এটা আমার নাম্বার, রাতে কল দিব। এটা বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। আমি তো হাবার মতো ওখানে দাঁড়িয়ে রইলাম। কি থেকে কি হয়ে গেল? মেয়েটা এগুলো কি বলে গেল? আমি তো কিছুই বুঝলাম না। মাথার ওপর দিয়ে সব কিছু গেল। আমার কোনো কিছু চিন্তা না করে বাসা যাওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরলাম। তখনই হাতের ফোনটা বেজে ওঠে। দেখলাম আব্বুর কল। ফোনটা রিসিভ করতে আব্বু বলে ওঠে, কি রে নিলয়, তুই কোথায়? তোকে আমি কখন থেকে খুঁজতেছি। আব্বু, আমি তো একটু বাইরে আসছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। দেখ তো, এখন ছোট না বড় হয়েছিস, এখন এসবের কোনো মানে নেই। তুই বাসায় আয়, তোর এখন কাজ আছে। আব্বু, আমি তো ছোটই আছি, বড় কই হইলাম? আরে বকা ছেলে, তোকে তোর শ্বশুর বাড়ি যেতে হবে, সেটাই বলছি। আমি 5 মিনিটের ভিতর তোকে বাসায় দেখতে চাই। এটা বলে আব্বু কলটা কেটে দেয়। জানি বাসায় না গেলে আবার বকাঝকা দেবে, তার দেরি না করে বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। 5 মিনিটের মধ্যে বাসায় চলে আসি। বাসায় এসে হাঁপাতে থাকি। তখন আম্মু বলে, কি রে, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? না কিছু হয়নি। আব্বু তো বললো 5 মিনিটের মধ্যে বাসায় আসতে, তাই তো দৌড়ে চলে আসলাম। এসে ভালো করেছিস। এখন যা, উপরে গিয়ে রেডি হয়ে নে তাড়াতাড়ি। কেন রেডি হব কেন? আরে গাধা, বিয়ের পর তো শ্বশুর বাড়িতে যেতে হয়, এটাও জানিস না নাকি? আমি মনে হচ্ছে কতগুলো বিয়ে করেছি যে জানবো বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেতে হয়। আর কিসের শ্বশুর বাড়ি? বিয়ে তো আমি করিনি, তোমরা আমাকে জোর করে এটা করেছো। নয়তো ওই বুইরা মায়ারে আমি বিয়ে করি? দেখ বাবা, নীলা মেয়েটা খুব ভালো একটা মেয়ে,
এখন আর কোনো কথা না বলে যা উপরে গিয়ে রেডি হয়ে নে। এটা বলে আম্মু ওখান থেকে চলে যায়। এরপর আমি নিজ রুমে প্রবেশ করি। রুমে প্রবেশ করে দেখি নীলা একটা তোয়ালে জড়ানো অবস্থায় ওয়াশরুম থেকে বের হচ্ছে। তাকে এমন অবস্থায় দেখে আমার হাল বেহাল। আমি লজ্জায় মুখ লুকালাম নিজের হাত দিয়ে। আমার এমন অবস্থা দেখে নীলা ধীরে ধীরে আমার সামনে আসতে লাগলো। কি শোনো, আমাকে এমন অবস্থায় ভালো লাগছে না। ছি, আপনি কি নোংরা মায়েরি। ওই কি বললি তুই? কই কিছু না তো, আমি পিচ্ছি মানুষ, আমারে জায়গা দেন। তাই? তুমি পিচ্চি হলে তোমার আইডির মধ্যে এমন রোমান্টিক গল্প কিভাবে লেখো? আল্লাহ, তার মানে নীলা সব কিছু জেনে গেছে। আমি যে এসবের মধ্যে 100-এর মধ্যেও 200। মনে হচ্ছে তো আমার ইজ্জতের সব ফালুদা এখন বানিয়ে দেবে। এতদিন ধরে যে আমি কত অভিনয় করেছি ও তো এখন বুঝতে পেরেছে। ও বুঝে গেছে আমি যে নাটক করছিলাম, আমি যে এসব সব কিছুই বুঝি। ওসব কিছু জেনে গেছে, কিন্তু আমার ফোনটা তো লক ছিল, তাহলে কিভাবে দেখলো? আমি জানি শোনা, তুমি কি ভেবেছো। এখন যদি তুমি আমার হাতে মার না খেতে চাও তাহলে তাড়াতাড়ি রেডি হও। কেন আমি রেডি হবে কেন? কারণ আজকে আমি আর তুমি আমার আব্বুর বাসায় যাব, তাই তোমাকে রেডি হতে হবে। আমরা দুজনে একসাথে যাব। আমার প্রয়োজন নেই, আমি আপনার সাথে যাব না। এটা বলা মাত্র দেখলাম নীলা রাগে চোখ আমার শার্টের কলা ধরে আমার সামনে আসতে লাগলো। এমনিতে দোয়ালে পড়ে আছে। আমার ওর এমন অবস্থা দেখে তো নিজেকে কন্ট্রোল করতে পারছি না। তার উপর ও যদি এভাবে আসে তাহলে তো আর রাখতে পারবো না। তাই আমি ওকে বলে উঠলাম, ঠিক আছে, তুমি আমার কাছ থেকে যাও, আমি রেডি হয়ে আসছি। এই তো আমার লক্ষ্মী জামাই। এটা বলে ওখান থেকে চলে যায় ড্রেসিং রুমে। কি আর করার, পড়েছে এক জল্লাদের উপর, তাই তো কথা শুনতে হবে। তাই বাধ্য হয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে আসলাম। প্রায় ঘন্টাখানেক করে দেখলাম নীলা রেডি হয়ে নিচে নামছে। জানি না মেয়েদের সাজতে এত সময় লাগে কেন। খেয়াল করে দেখলাম নীলা একটা কালো রঙের শাড়ি পরেছে। শাড়ির নিচে ওর নাভির তিলটাও স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যেন ওর নাভির দিকে তাকিয়ে ক্রাশ খেলাম। এরপরে আস্তে আস্তে যখন মুখের দিকে তাকালাম, খেয়াল করলাম ওর ঠোঁটের নিচে একটা তিল আছে। আমি তো আর সামলাতে পারছি না নিজেকে, ওর উপরে একবারে পুরোপুরি ক্রাশ খেয়ে গেলাম। কারণ আমার মেয়েদের তিল খুব পছন্দ। দেখেছ আমেনা, দুজনকে কি সুন্দর মানিয়েছে। হ্যাঁ, তুমি ঠিক বলেছো, দুজনকে খুব সুন্দর মানিয়েছে। নিলয় শোন, আমি ড্রাইভারকে বলে দিয়েছি তোদেরকে ড্রাইভার নিয়ে যাবে আবার নিয়ে আসবে। আর শোন, ওখান থেকে আসার পরে আমার অফিসে কাজ আছে, তোকে ওখানে সব কিছু কাজ বুঝিয়ে দিব। আর সাবধানে যাস নীলা, মায়ের ঠিকভাবে খেয়াল রাখিস। আমি এমনিতে পেয়েছি, তার উপর আবার বইরা বেডির খেয়াল রাখবো। কিরে, তুই কি কিছু বলছিস নাকি? কই না তো। যাই হোক, তাহলে তোরা তাড়াতাড়ি বের হ, আমি অফিসে যাচ্ছি। এটা বলে আব্বু ওখান থেকে চলে যায়। এরপর আমি নীলা গাড়িতে এসে বসি। ড্রাইভার নিজের মতো করে গাড়ি চালাচ্ছে। আমি একটা কথা বলছি না, কারণ আমার যাওয়ার একদমই ইচ্ছে নেই। আমার রাতে ঠিকভাবে ঘুম হয়নি, তাই আমি চোখটা বন্ধ করি। তখন যে চোখ লেগে যায় টেরই পেইনি। কত সময় ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি। কারোর হাতে স্পর্শে ঘুমটা ভেঙে যায়। চোখ খুলে দেখি পাশে নীলা। আর কতবার ডাকবো তোমাকে, সেই কখন থেকে ডাকছি। বাসা থেকে বের হয়েছি, সেই থেকে বাসায় এখানে আসা পর্যন্ত তুমি ঘুমিয়েছিলে। আপনি যান, আমি আসি। তখনই দেখলাম নীলা রাগি চোখে বলল, এই তুমি যদি আমার বাসায় আর একবারও কারোর সামনে আপনি বলো, তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনি আমার সাথে এইভাবে কথা বলেন না, নয়তো কবে আমার পরাণ পাখিটা উড়াল মারে আল্লাহ জানে। আমার জামাইয়ের কিছুই হবে না। এরপর আমি নীলার পেছনে বাসার ভেতরে যেতে থাকি। বাইরে থেকে ভালো করে খেয়াল করলাম, কারণ বিয়ের দিন ঠিকভাবে বাড়িটা দেখিনি। দেখতে বাড়িটা বেশ বড় মনে হয়েছিল, কিন্তু যখন সামনের দিকে দেখি তখন আরও বেশ অবাক হই। কারণ বাড়িটা শুধু বড়ই না, অনেক বড়, মনে হচ্ছে কোনো একটা রাজপ্রাসাদ। বাসায় প্রবেশ করার সময় দেখলাম নানা ধরনের ফুল গাছ লাগানো। ওইসব ফুল গাছ আমার, আমি নিজে যত্ন করে লাগিয়েছি। ফুল গাছগুলো অনেক সুন্দর, কিন্তু ভাবিনি আপনার মতো দজ্জাল মহিলা এত সুন্দর করে সাজাতে পারে। কি বললি তুই? নীলা আমার মুখে এমন কথা শুনে রাগে চোখে আমার দিকে তেড়ে আসছে। তখনই খেয়াল করলাম, আরে বাবা, তোমরা এখানে দাঁড়িয়ে কি করছো? দেখো কাণ্ড, কত দূর থেকে এসেছো, এখানে বসে গল্প শুরু করলে। বাসায় আসো। আমি খেয়াল করলাম নীলার মা বাসা থেকে আমাদের দেখতে পেয়ে বাইরে এসে এসব বলছে। তাই শাকচুনিটার হাত থেকে বাঁচার জন্য ওনার কাছে গিয়ে পা ধরে সালাম করতেই, আরে বাবা, করো কি? তুমি আমার ছেলের মতো, পা ধরে সালাম করতে হবে না।
ভেতরে আসো। নীলা, তুই জামাই বাবাজিকে তোর রুমে নিয়ে যা। আল্লাহ গো, আবার হিটলার ডানিটার হাতে তুইলা দিছে। আল্লাহ তুমি আমারে বাঁচাও। নীলা আমাকে ওর রুমে নিয়ে যায়। তখন নীলা রুমে এসে দরজা লাগিয়ে দেয়। হ্যাঁ, হেই, আপনি এসব কি করছেন? দরজা কেন বন্ধ করলেন? কেন শোনো, বোঝো না? দেখুন, আমি পিচি মানুষ, আমি এসব কিছুই বুঝি না। এমন একটা বাচ্চার উপর নির্যাতন করবেন না। আহা শোনা গো আমার, তুমি বাচ্চা তাই না? একটু আগেই তো বললা আমি দাজ্জাল, তাই না? না না না, একদম না, আমি ওইটা বলিনি। তাহলে কি বলছো? আরে তুমি তো আমার শোনাবো ময়না টিয়া। তাই এসব বলে মন ভোলাতে পারবে না বাবু। তখন দেখলাম নীলা ওর জামার উপরটা খুলে আমার সামনে চলে আসে আর বলে, আজকে দাজ্জাল কি করে দেখবা। এটা বলে আমার বুকে উঠে পড়ে আর ওর ব্যাগ থেকে লিপস্টিক বের করে ওর ঠোঁটে লাগিয়ে আমাকে কিস করতে থাকে। আমি যেন নিজেকে কন্ট্রোল করতেই পারছি না। তখনই রুমের দরজায় কড়া নাড়ার শব্দে নীলা আমাকে ছেড়ে দেয়। ধুর, রোম্যান্সের সময় কে এমন জ্বালাচ্ছে? নীলা আমাকে ছেড়ে দিয়ে দরজা খুলে দেখে নীলার কাজিন বাইরে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে বলে ওঠে, টুলা ভাই কেমন আছো? এত সময় ভালো ছিলাম না, তুমি আসার পর এখন ভালো আছি। ও আচ্ছা। মনে মনে বললাম, তুমি না আসলে আজকে আমার ইজ্জত লুটে পুটে খেত। তখন নীলার কাজিন বলে ওঠে, বাই টুলা ভাই, আপনি তো দেখতে অনেক হ্যান্ডসাম। তাই আপনিও কিন্তু দেখতে অনেক কিউট। আমি খেয়াল করলাম আমরা এভাবে হেসে হেসে কথা বলছি দেখে নীলা রেগে আগুনের মতো হয়ে গিয়েছে। মনে হচ্ছে তো এখনই একটা অ্যাটম বোম ফাটবে। পরিস্থিতি খারাপ দেখে আমি বলে উঠলাম, আচ্ছা তাহলে আপনি যান, আমার একটু কাজ আছে। কি কাজ আছে দুলা ভাই? আর একটু গল্প করি না? আপনি কিন্তু বেশ মজার গল্প করতে পারেন। এই, তোকে বলেছে না ওর কাজ আছে? তাহলে তুই বসে আছিস কেন? বলেছে কাজ আছে, এখনই তুই এখান থেকে চলে যা। দুলা ভাই দেখেছো, আমি ঠিক বুঝতে পেরেছি তুমি আমার সাথে এভাবে কথা বলছো দেখে আপুর খুব ফাটছে। তাই তো আপু এভাবে আমার সাথে কথা বলছে। আমি ঠিক বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি থাকো। নীলার কাজিন রুম থেকে বের হয়ে যাওয়া মাত্রই নীলা আমার শার্টের কলার ধরে আমাকে বলতে লাগলো, মেয়েদের সাথে তো বেশ ইটিস পিটিস করতে পারিস, কই আমার সাথে তো এমন রসকস করে দিয়ে কথা বলিস না, শুধু ভয় পাস। আমি আবার কি করলাম? ও তো কথা বলেছে তাই আমিও কথা বললাম। আমি কি নিজে থেকে কথা বলেছি নাকি? তখনই নীলার মা ডাক দিল, নীলা, জামাই বাবাকে নিয়ে নিচে আয়, আমি খাবার বেড়ে দিয়েছি। অনেক দূর থেকে এসেছিস, এখন একটু খেয়ে নে। যাক আল্লাহ, শাশুড়ি আম্মা এসে এই যাত্রায় বাঁচিয়ে দিয়েছে, নয়তো ডানিটা আমাকে কি করতো আল্লাহ জানে। আর কতদিন ধরে আমাকে জ্বালাবে জানি না। এরপর নীলা আমার শার্টের কলারটা ছেড়ে দেয়। এরপর ওয়াশরুমে চলে যায়। আমি নিচে চলে আসি। আমি নিচে আসতে নীলার মা বলে ওঠে, কি বাবা, আসতে তোমাদের কোনো সমস্যা হয়নি তো? না মা, আমাদের আসতে কোনো সমস্যা হয়নি। টেবিলের দিকে খেয়াল করতে দেখলাম, বাহ, আমার পছন্দের সব খাবারই সাজানো আছে। তার মানে ওনারা সব কিছুই জানে আমি কি কি খেতে পছন্দ করি। তাই তো পুরো টেবিল জুড়ে আমার পছন্দের সব খাবার সাজানো আছে। আমি তো অবাক হয়ে আছি আর ভাবছি, মনে হচ্ছে জামাই আদর এটাকেই বলে। বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই, বলো তুমি আমার কথাটা রাখবে? ছি ছি ছি, আপনি এসব কি বলছেন? আমি আপনার ছেলের মতো, আপনি আমাকে আদেশ করবেন। বাবা, আমার সব কিছুই জানি, আর সব কিছুই জেনে তোমার সাথে নীলার বিয়ে দিয়েছি। আমি ঠিক জানি তোমার সাথে নীলার এখনো কোনো কিছু হয়নি, আর আমি চাই তুমি আমার এই মেয়েটাকে একটু বোঝার চেষ্টা করো। আমার মেয়েটা একটু রাগী হলেও ভীষণ ভালো একটা মেয়ে। বাবা, আমি জানি নীলা তোমার থেকে 3 বছরের হলেও বড় হবে, কিন্তু তোমার কাছে আমি একটা অনুরোধ করছি, তুমি আমার মেয়েটাকে কখনো কষ্ট দিও না। ছি 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 ছি, এসব কি বলছেন? আমি তো কখনো এমনটা ভাবিনি। নীলার মায়ের সাথে আরও কিছু সময় কথা বললাম। কথা বলতেছি তখনই নীলার ওপর থেকে খাবার টেবিলে আসে। আম্মু, আব্বু কোথায়? আব্বুকে তো দেখছি না। আসছি এতক্ষণ, এখনো তো আব্বুকে দেখতে পেলাম না। তোর আব্বু একটু অফিসের কাজের জন্য থাইল্যান্ড গিয়েছে, সেজন্য তোর দেখতে পারছিস না। আমি হাতের সামনে নিজের প্রিয় এতগুলো খাবার দেখে আর নিজেকে সামলাতে পারিনি। পেট পুরে সব খাবার খেলাম। এরপরে একটু পরে দেখি আর নিজে হাঁটতে পারছি না। আমার এমন অবস্থা দেখে নীলা তো মিটমিট করে হাসে। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। ও বুঝতে পেরেছে যে আমি একা একা হেঁটে উপরে যেতে পারবো না। তাই ও বলে ওঠে, যদি হাঁটতেই না পারো তাহলে এত খাবার খেলে কেন, পেটুক কোথাকার? হ্যাঁ আমি পেটুক, আপনি পেটুক। ঠিক আছে,
আমি যেহেতু পেটুক, তাহলে তুমি থাকো, আমি চলে গেলাম উপরে। এই না না না, আমি একাই যেতে পারবো না, প্লিজ আমাকে ধরে ওপরে নিয়ে যা, নয়তো পড়ে গিয়ে এখানে আমার প্রাণ পাখিটা উড়ে চলে যাবে। এরপর নীলা আমার হাত ধরে ওপরে নিয়ে যায়। রুমে এসে আমি চিৎপটাং হয়ে শুয়ে পড়ি, কারণ আমার শরীরটা আর নড়ছেই না। আমার এমন অবস্থা দেখে নীলা কিছু বলল না, শুধু মিটমিট করে হাসে। জানি না খাবারগুলো কেন এত ভালো লেগেছে। আমি শুয়ে আছি, তখনই নীলার মা দরজার সামনে এসে বলে উঠল, নীলা, এই দুধটা জামাইবাবুকে দে। তারপর নীলা দুধের গ্লাস এনে আমার সামনে ধরে বলে, এটা কেন? কি এটা, এখানে কি আছে? কি ন্যাকামি করো তুমি? তুমি চেনো না এখানে কি আছে? আরে জানি তো, কিন্তু আমি তো এখন এগুলো খেতে পারবো না, কারণ আমার পেট তো পুরো একেবারে ভর্তি হয়ে গিয়েছে। যদি এগুলো পেটে ঢোকায় তাহলে তো পেটটা ফেটেই যাবে। তোমাকে কে বলেছিল এত খাবার খেতে? খাবারগুলো খেয়েছো, ভালো হয়েছে, এখন দুধটুকু খেয়ে নাও। আচ্ছা, তার আগে বলো খাবারগুলো কেমন হয়েছে? সত্যি বলতে আমি এমন সুস্বাদু খাবার কখনো খাইনি। এই খাবারগুলো অবশ্য তোমার আম্মু রান্না করেছে, তাই না? তোমার আম্মুর হাতে তো জাদু আছে। বাহ, কি সুন্দর রান্না করতে পারে। আমি তো ভেবেছি সব সময় তোমার আম্মুর হাতেই খাবার খাবো। তখন দেখলাম নীলা বলে উঠল, খাবারগুলো আম্মু রান্না করেনি, খাবারগুলো আমি রান্না করেছি। তুমি রান্না করতে পারো? তাও আবার আমাকে বিশ্বাস করতে হবে? আমি তো দেখেছিলাম তুমি আমার সামনে ছিলে, তাহলে কখন রান্না করলে? আমি তো জানি তুমি আমার সামনে এগুলো ফাও কথা বলছো, তুমি তো রান্না করতেই পারো না। নীলা আমার মুখে এমন কথা শুনে আমার বুকের উপর উঠে বলে উঠল, ওই, আমি তোর সাথে ছিলাম বলে যে রান্নাঘরে যাইনি তা তো কোনো কথা নেই। আর আমি এখানে রান্না করেছি বা না করেছি, তাতে আমার তোকে বিশ্বাস করাতে হবে নাকি বল? আরে এত রাখছেন কেন? আমি তো শুধু একটু মজা করেছি। আসলে তোমার হাতের রান্না খুবই মজা, আমি একটু মজা করেছি। এ কথা শোনার পর নীলা শান্ত হয়, আমার বুকের উপর থেকে ওঠে, আমার হাতে দুধের গ্লাসটা দিয়ে ওয়াশরুমে চলে যায়। যাক বাবা, ডাইনি মেয়েটা তাহলে একটু থেমেছে। দুধটা খেয়ে শুয়ে পড়ি। তারপর শুয়ে পড়তেই কখন যে ঘুমের ঘরে হারিয়ে যায় বুঝতেই পারিনি। সকালবেলা কারো গরম নিঃশ্বাসে ঘুমটা ভেঙে যায়। চোখ মিলে খেয়াল করি নীলা আমার বুকে শুয়ে আছে, আর ওর গরম নিঃশ্বাসগুলো আমার ঠিক মুখে এসে পড়ছে। বেলকুনি দিয়ে হালকা একটু রোদের আলো নীলার মুখে পড়তে ওর সৌন্দর্য যেন আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে গেল। আমি এক মনে ওর মুখের দিকে তাকিয়ে আছি। অসম্ভব সুন্দর লাগছে নীলাকে। তখনই মনে পড়ে যায় বিয়ের দিনের কথা। আমি তো বিয়ে করতে চাইনি নীলাকে, আব্বু আম্মুর কারণে আমাকে বিয়ে করতে হয়েছে। তার উপর নীলা আমার থেকে অনেক সিনিয়র, আর আমি সিনিয়র মেয়েকে কখনোই বিয়ে করতে চাইনি। কেন জানি না আমি নীলাকে স্ত্রী হিসাবে মানতে পারছি না। নীলাকে সরিয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে আসি। কি ব্যাপার বাবা, তুমি এত সকাল সকাল উঠে গিয়েছো? নীলা কোথায়? আসলে আম্মা, নীলা ঘুমাচ্ছে, আর আমার এখন একটু বাসা যেতে হবে, কারণ আমার একটু কাজ আছে, তাই আমি একটু বাসা যেতে চাচ্ছি। আচ্ছা, তোমার যদি কাজ থাকে তাহলে সমস্যা নেই, নাস্তা করে যাও, আমি নাস্তা দিচ্ছি তোমাকে। এরপর নাস্তা করে নীলাদের বাসা থেকে বের হয়ে যায় বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তখন ড্রাইভারকে বলে আমাকে বাসায় দিয়ে আসতে। মাঝপথে ড্রাইভারকে আবার চলে যেতে বলি, কারণ এখান থেকে রুদ্রকে বাইক নিয়ে আসতে বলবো। কিছু সময় পর রৌদ্র বাইক নিয়ে চলে আসে। বাইকে উঠে একটা পার্কে এসে বসে। তখন রৌদ্র বলে, কিরে, তোর মন খারাপ কেন? শ্বশুরবাড়িতে তো ছিলি, তাহলে মনটা এত খারাপ কেন? কি হয়েছে? তুই তো শুরু থেকে সব কিছুই জানিস। আমি তোকে বলেছি আমি কি করব, আমি বুঝতে পারছি না আমি কোথায় যাব। তখন রৌদ্রকে সব কিছু খুলে বলি। সব কিছু শোনার পরে রৌদ্র বলে ওঠে, দেখ, আমি তোকে একটা কথা বলি, আমি এখনো বুঝতে পারছি না নীলা ম্যাম তোকে ভালোবাসে নাকি তোর সাথে অভিনয় করছে। আর তুই শিওর বা কিভাবে? যদি নীলা ম্যামের বয়ফ্রেন্ড থাকে তাহলে তুই কি করবি? যদি আমি এমনটা দেখতে পাই তাহলে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তারপর রৌদ্রের সাথে আরও কিছু কথা বলে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। বাসায় প্রবেশ করতে অবাক হই, কারণ নীলা ওদের বাসা থেকে আমাদের বাসায় চলে এসেছে। আমি বাসায় প্রবেশ করতে নীলা বলে ওঠে, তোমার সমস্যা কি? তুমি আমাকে সকালবেলা কিছু না জানিয়ে বাসা থেকে হুট করে বের হয়ে গেছিলে কেন? আর আমি যদি আম্মুকে জিজ্ঞেস না করতাম তাহলে তো আমি জানতেই পারতাম না যে তুমি বাসায় চলে গিয়েছো। আসলে আমার কিছুদিন পরে এক্সাম, তাই আমার পড়তে হবে, সেজন্য আমি চলে এসেছি। কিন্তু তুমি কেন চলে এসেছো? তখনই আমাদের কথার মাঝে আম্মু নিচে নেমে আসে। আম্মু এসে বলে উঠল, কি রে নিলয়, তোরা দেখি চলে এসেছিস। এসে ভালোই করেছিস। বাসার মধ্যে একা একা থাকতে ভালো লাগছে না, কেন জানি বাসাটা খুব খালি খালি লাগছে। তোরা এসেছিস, খুব ভালো লাগছে।
আম্মু, আগামীকাল থেকে আমাকে কলেজে যেতে হবে, কারণ আমার এক্সাম আছে। তখন আব্বু বলে ওঠে, বিয়ে হয়েছে কিছুদিন হয়েছে, তার মধ্যে তুই কলেজে যাবি? আচ্ছা যাবি, সমস্যা নেই। সাথে নীলামাকে নিয়ে যাস, ও তো তোর কলেজে পড়ায়। আমি কিছু বললাম না, মাথা নিচু করে উপরে চলে গেলাম। তখন পেছন থেকে আম্মু বলে উঠল, নিলয়, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার দিচ্ছি। ফ্রেশ হয়ে নিচে এসে খাবার খেয়ে একটু বিকেলের দিকে হাঁটতে বের হই, কারণ মনটা খুব খারাপ। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। হাঁটতে হাঁটতে একটা লেকের পাড়ে এসে বসে ভাবতে লাগলাম, আমি তো চাইনি কখনো আমার লাইফটা এমন একটা পর্যায়ে দাঁড়াক। আমি কখনো ভাবিনি আমার সাথে এমন কিছু একটা ঘটে যাবে। আমি কেমন একটা পরীক্ষার মধ্যে পড়ে গেলাম। আমি ভেবে পাচ্ছি না কি করব, নীলাকে মেনে নিব নাকি মানব না। যদি নিজের কথা বলি তাহলে হয়তোবা আমি নীলাকে আস্তে আস্তে ভালোবেসে ফেলেছি, কিন্তু আমি ওকে মানতে পারছি না, কারণ ও আমার থেকে 4 বছরের সিনিয়র। কি করব কিছুই বুঝতে পারছি না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি সন্ধ্যা হয়ে গিয়েছে, তাই ওখান থেকে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। হাতে থাকা ফোনটা তখনই বেজে ওঠে। ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলে ওঠে, কি হয়েছে তোমার বাসায়? এখনো আসছো না কেন? তোমাকে সেই কত সময় থেকে আমি কল করছি, কিন্তু তুমি তো আমার ফোনটাই রিসিভ করছো না। কি হয়েছে? তুমি কোথায় গেছো? এখনো বাসায় আসছো না কেন? না আসলে আমি একটু নদীর পাড়ে আসছিলাম। এটা বলে কলটা কেটে দিয়ে কিছুক্ষণ পর বাসায় এসে পৌঁছাই। বাসায় আসতেই আম্মু বলে উঠল, নিলয়, তোর আব্বু তোকে তার রুমে ডাকছে, তোকে কিছু কথা বলবে। আম্মুর কথা শুনে আব্বু রুমে যায়। আব্বু রুমে গিয়ে দেখে ওখানে নীলা বসে আছে। রুমে প্রবেশ করতে আমরা নীলার উদ্দেশ্যে আম্মু বলে, নিলয় দেখ, তোর ভাইয়ের কি হয়েছে তুই ভালো করে জানিস, আর আমি ওর কথা কোনো কিছু বলতে চাই না। আমি ওকে আমার ছেলে হিসেবে আর মানতে পারছি না। ও যেই কাজ করেছে তার কোনো ক্ষমা নেই। আব্বুর কথা শুনে আমি কিছু বললাম না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। তখন আব্বু আবারও বলতে শুরু করলো, দেখ, আমার আর তোর আম্মুর বয়স হয়েছে, এখন আমাদের সেই বয়সটা নেই যে আমরা এই সংসারটার হাল ধরে রাখবো। আমারও আর এই অফিসটা করা একেবারে সম্ভব হচ্ছে না, তাই আমি চাচ্ছি এই অফিসটা তোর হাতে তুলে দিব। আমাদের বয়স হয়েছে, আমাদের তো ইচ্ছে হয় যে আমরা আমাদের নাতি নাতনির সাথে খেলাধুলা করব। আমি খেয়াল করলাম নীলা লজ্জায় ওখান থেকে চলে যায়। আমি কিছুই বুঝতে পারছি না আব্বু আম্মু এসব কি শুরু করেছে। একে তো ওনারা আমাকে ওর সাথে জোরপূর্বক বিয়ে দিয়েছে, তার উপর এইসব বলছে। আমার কিছু মানতে পারছি না, তাই আমি ওখান থেকে নিজের রুমে চলে যাই। নিজের রুমে প্রবেশ করতে নীলা বলে উঠল, কি আব্বু আম্মু যা বলেছে তা করবে নাকি? এটা বলে নীলা আমাকে জড়িয়ে ধরলো। আমার এমনিতেই মাথা প্রচণ্ড পরিমাণ গরম ছিল, তাই আমি আমার কাছ থেকে নীলাকে সরিয়ে দিয়ে বলতে লাগলাম, আপনি নিজেকে কি মনে করেন? হ্যাঁ, আমি আপনার সাথে সংসার করব? নো ওয়ে, কখনোই না। আমি আপনার সাথে কখনোই সংসার করব না। আমি আপনাকে কখনোই আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। কিন্তু আপনি আমার সাথে প্রতিনিয়ত জোর করছেন। আপনি নিজেকে কি ভাবেন? আমি আপনাকে একবার বলে দিয়েছি যে আমি আপনাকে স্ত্রী হিসেবে মানি না, এরপরও কেন আমার সাথেই এমন করছেন? আমার এমন কথা শুনে দেখলাম নীলা কান্না করছে। আমি আর কিছু বললাম না। রুম থেকে বালিশটা নিয়ে বারান্দায় গিয়ে শুয়ে পড়লাম। মধ্যরাতে কারো কান্নার শব্দে ঘুমটা ভেঙে যায়। তাকে দেখে নীলা এখনও কান্না করছে, তাই আমি বেলকনি থেকে বের হয়ে ছাদে চলে যাই। ছাদে গিয়ে একটা সিগারেট ধরাই। শুনেছি সিগারেট খেলে নাকি চিন্তা মুক্ত হওয়া যায়। প্রায় আধ ঘন্টা পর রুমে গিয়ে দেখি নীলা গুটিসুটি মেরে শুয়ে আছে। আমি গিয়ে সোফায় শুয়ে পড়ি। সকালবেলা রেডি হয়ে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। তখন আম্মু বলে ওঠে, আম্মু কলেজ যাই, কিছুদিন পর আমার এক্সাম। কলেজে যাবি ভালো কথা, নীলামাও তো যাবে, ওকে সাথে করে নিয়ে যা। আম্মু কোনো প্রয়োজন নেই, ও একা যেতে পারবে, কারণ ও এখন ছোট বাচ্চা না। এটা বলে ওখান থেকে চলে আসে। একটু পর কলেজে এসে পৌঁছায়। কলেজে আসে দেখি রোদ্দু দাঁড়িয়ে আছে। ওর কাছে যেতে বলে ওঠে, কি রে শালা, তোর তো দেখি কোনো খোঁজ নেই। না রে, মনটা ভালো নেই। কেন, কি হয়েছে? আমি রৌদ্রকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর রৌদ্র বলে, এখন তুই কি ভাবছিস? চিন্তা করছি। আসলে রাতে রাগের মাথায় ওর সাথে এমনটা করা একদমই উচিত হয়নি। তো এখন কি ভাবলি, কি করতে চাস? ভাবছি সরি বলে সবকিছু মিটমাট করে নেব। মামা পিছনে দেখ, আমি কি এটা স্বপ্ন দেখছি নাকি বাস্তব? নিজেই চোখে দেখতে এটা নীলা ম্যাম না? পেছনে গাড় ফিরিয়ে দেখি নীলা একটা ছেলের সাথে বাইকে করে কলেজে প্রবেশ করেছে। ওরা দুজন যেভাবে হাসাহাসি করছে দেখে মনে হচ্ছে ওরা দুজন স্বামী স্ত্রী।
নীলার এমন কাণ্ড দেখে আমার মাথা তো পুরাই গরম হয়ে যায়। কিরে দোস্ত, এসব কি দেখছি? আমি কিছুই বুঝতে পারছি না। তার মানে কি নীলা আমার সাথে এতদিন ধরে অভিনয় করছিল? ও শুধুই কি আমার সাথে প্রতিশোধ নেওয়ার জন্য এসব করেছে? আমি কিছুই বুঝতে পারছি না। যদি ওর বয়ফ্রেন্ড থাকে তাহলে আমার সাথে কেন এমন মিথ্যা অভিনয় করছে? ক্লাস করতে ইচ্ছেই করছে না, তাই বাইরে বটগাছের নিচে দাঁড়িয়ে আছি। তখন দেখলাম নীলা ওই ছেলেটার হাত ধরে ক্যাম্পাসের ভিতরে প্রবেশ করছে। তখন আমি নীলার সামনে গিয়ে বলতে লাগলাম, এই ছেলেটাকে, আর তুমি এই ছেলেটার হাত ধরে কেন রেখেছো? এটা বলে ওর হাতটা ওই ছেলেটার থেকে ছাড়ে নিলাম। তখন নীলা বলল, তোর সাহস কি করে হয় আমাদের মাঝখানে এসে কথা বলার? ও হচ্ছে আমার বয়ফ্রেন্ড, আর আমি তোকে চিনি না। তুই এখানে এসে এসব কি বলছিস? তুই শুধু আমার স্টুডেন্ট, এছাড়া আমি তোকে জানি না। নীলার মুখে এমন কথা শুনে যেন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। আমি কখনো ভাবতে পারিনি নীলা আমার গায়ে হাত তুলবে, এমনকি ওই ছেলেটার সামনে আমাকে অপমান করবে। আমি যেন আর নিজেকে বিশ্বাস করতেই পারছি না, তাই মাথা নিচু করে ওখান থেকে চলে গেলাম। আমার চোখ দিয়ে পানি পড়ছে। আমি বুঝতে পারছি না আমার এতটা কেন খারাপ লাগছে। নীলার সাথে অন্য একটা ছেলেকে দেখতে পেয়ে আমি নিজেকে বিশ্বাস করতেই পারছি না যে নীলা একটা ছেলের সাথে হাঁটতে পারে। আমি কল্পনা করতে পারছি না, কি করব বুঝতে পারছি না। আমি হয়তো নীলাকে ভালোবেসে ফেলেছি, তাই তো নীলাকে অন্য কোনো ছেলের সাথে আমার আর সহ্য হচ্ছে না। না, নীলা যদি আমাকে না চায় তাহলে আমি ওকে চাইবো না। তাই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি আমি নীলাকে ডিভোর্স দিয়ে দেব। আজকে আর সারাদিন কোনো ক্লাস করিনি। ক্যাম্পাস থেকে বের হয়ে নদীর পাড়ে চলে যাই। এরপর রৌদ্রকে বলে ডিভোর্স পেপারটা রেডি করি। রাতের বেলা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে নীলার সামনে দিতেই, কি আছে এখানে? এখানে ডিভোর্স পেপার আছে। আমি চাই না আমার জন্য আপনি কষ্ট পান, তাই আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। এখানে আমি সাইন করে দিয়েছি, আপনি সাইন করে দিবেন, আপনি মুক্ত হয়ে যাবেন। এটা বলে ওখান থেকে চলে যায়। আমি রুমে এসে সোফায় শুয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠতেই আম্মু বলে ওঠে, কি রে নিলয়, কি হয়েছে? নীলামা দেখি সকাল সকাল কোথায় জানি বের হয়ে গিয়েছে ব্যাগপত্র গুছিয়ে, কিছু বললো না? তোদের মাঝে কিছু হয়েছে নাকি? আমি জানি না কোথায় গিয়েছে, ওর মন চেয়েছে তাই হয়তো গিয়েছে। এটা বলে খাবার টেবিল থেকে উঠে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। আমার কিছু বলো না, সারাদিন ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই রুমে এসে বসে আছি। বারে বারে শুধু নীলার কথাই মনে পড়ছে। হঠাৎ করে চোখ পড়লো বিছানার উপরে বালিশের নিচে, ওখানে একটা ডায়েরিটা হাতে নিয়ে দেখি নীলার ডায়েরিটা ওপেন করতেই প্রথম পেজে লেখা, আসসালামু আলাইকুম, এটা আমার পার্সোনাল ডায়েরি। দয়া করে আমার প্রিয় মানুষ ছাড়া আর কেউ খুলবেন না। আমি পরের পেজটা খুলতেই দেখলাম লেখা আছে, আজকে আমার বিয়ে, কিন্তু এই বিয়েটা নিয়ে আমি মত দিতে পারছি না, কারণ আমি এখনো ডাক্তার হয়ে ওঠিনি। আমার এখনো পড়া বাকি আছে। আব্বুর কথায় একটা কলেজে পড়াচ্ছি, কিন্তু আমি এই পেজটা সবটুকু পড়ে মাঝখানে দেখলাম ওখানে লেখা আছে, আজকে আমার বিয়ে, পুরো বাড়ি সাজানো হয়েছে। এই বাড়িতে কত স্মৃতি লুকিয়ে আছে। আমার খুব খারাপ লাগছে, কারণ আমার সাথে যার বিয়ে ঠিক হয়েছে সে পালিয়ে গেছে। আমি সেই কলেজে থেকে একটা স্বপ্ন দেখেছি, আমি আমার স্বামীকে ছাড়া অন্য কাউকে ভালোবাসবো না। আজকে আমার বাসরাত, কিন্তু যার সাথে আমার বিয়ে হয়েছে ছেলেটা আমার থেকে জুনিয়র, কিন্তু ছেলেটা খুব ভালো, আমার ওকে বেশ লেগেছে, কিন্তু ও কিছু বোঝে না। সমস্যা নেই, আমি সব বুঝিয়ে দেব। আজকে আমার খুব খারাপ লাগছে, যাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছি সে আমাকে ডিভোর্স দিতে চায়। ও কি বোঝে না আমি ওকে কতটা ভালোবাসি? আমি ওর স্ত্রী, আমাকে যদি অন্য কোনো ছেলের সাথে দেখে ওর শাসন করার অধিকার আছে, এতটুকুও বোঝে না। সমস্যা নেই, ও যদি আমাকে ভালো না বাসে ওকে মুক্ত করে দেব। আমার আর বুঝতে বাকি নেই আমি কি ভুলটাই না করতে গিয়েছিলাম। তাই আর দেরি না করে নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। নীলার বাসায় যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। দেখলাম মেন গেটটা বন্ধ করে রেখেছে, তাই কিভাবে যাব বুঝতে পারছি না। যেভাবে হোক নিজের বইয়ের অভিমান ভাঙাতে হবে, তাই দেয়াল বেয়ে বাসার ভেতরে ঢুকলাম। এখন নীলার রুমে যেতে হবে। নীলার রুমটা দোতলায়, তাই দেখলাম ও পাশে পাইপ আছে। কি আর করার, পাইপের উপরে উঠে যেতে হবে। এই রাতে তো কলিং বেল দেওয়া যাবে না। অনেক কষ্ট করে পাইপে নীলার রুমের ভিতর কোনো রকমে ঢুকলাম। দেখলাম নীলা বেলকনিতে বসে আছে। আমার পায়ের শব্দে চিৎকার করতে লাগলে আমার মুখটা চেপে ধরলাম। তখন নীলা বলে ওঠে, তুমি এখানে, তাও আবার এত রাতে কিভাবে আসলে? আরে দাঁড়াও, এত প্রশ্ন করলে উত্তর কিভাবে দেব শুনি? আর হ্যাঁ, আমি আমার বউয়ের কাছে এসেছি। বউ? আপনার বউ কোথা থেকে আসবে? তাই না? হ্যাঁ, আচ্ছা, আমার বউকে আদর করলে দেখবেন। এটা বলে নীলার কাছে আসতে লাগলাম, আর নীলা পেছাতে লাগে আর বলে, এই
কি করছেন আপনি? আমার কাছে আসছেন কেন? আমি আমার বউটাকে অনেক কষ্ট দিয়েছি, তাই সেই কষ্টগুলো পুষিয়ে দেব। আপনি তো আমাকে ডিভোর্স দিয়েছেন। কিন্তু ওটা অভিনয় ছিল। কি? শয়তান, যা, তোর সাথে কথা নেই। তুমিও তো আমার সাথে অভিনয় করলা। তুমি তো আমাকে শাসন করতে পারতা। ও তাই? আচ্ছা করছি। এটা বলে নীলার সামনে যেতে লাগলাম। এই, আমার সামনে আসছো কেন? ওই যে তোমাকে শাসে দেব, আর আম্মু আব্বুর জন্য এক দুজন নাতি দিব। যা শয়তান পিচ্চি বলা। আজ এই জুনিয়র পিচি বলা তোমাকে খেলা দেখাবে। এটা শোনা মাত্র নীলা লজ্জায় মুখ লুকালো। বাকি কি হয় বিয়ে করে বাচ্চা নিয়ে জানাবেন। আর যদি এই গল্পের মিমের কাহিনী আর সিজন 2 পেতে চান, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। সমাপ্তি। এবং আপনাদের উপর নির্ভর করে সিজন 2 আনার চেষ্টা করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।